স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। অবশেষে পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবেই ফিরলেন জিয়াউর রহমান। এছাড়া বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী, শেরে বাংলা, একে ফজলুল হক সহ অনেকেই যুক্ত হয়েছেন পাঠ্য বইয়ে। এছাড়া ২৪-এর গণঅভ্যুত্থান এবং শহীদদের গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে বইয়ে। তুলে ধরা হয়েছে আওয়ামী লীগের কারচুপি নির্বাচনও। এনসিটিভি বলছে ইতিহাসের অবদান অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয়েছে সবাইকে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন সঠিক ইতিহাস জানলেই এগিয়ে যাবে জাতি। ৭১-এর ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। ২৭শে মার্চ আরেকবার ঘোষণা দেন বঙ্গবন্ধুর পক্ষে। আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছর পাঠ্য বইয়ে ছিল না এই ইতিহাস। এবার সরকার পতনের পর পরিমার্জিত হয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষকের স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ্য বইয়ে কমানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতিবন্দনা। বাদ পড়েছে শেখ হাসিনার নানা উক্তি। যুক্ত হয়েছে মাওলানা ভাসানী, শেরি বাংলা, একে ফজলুল হক সহ ঐতিহাসিক নানা ব্যক্তিত্বের অবদান। আওয়ামী লীগ সরকারের কারচুপির নির্বাচনের বিষয়েও উঠে এসেছে পাঠ্য বইয়ে। এছাড়া ২৪-এর গণঅভ্যুত্থান, শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ অনেকেরই অবদান অন্তর্ভুক্ত হয়েছে। আছে গণঅভ্যুত্থান নিয়ে নানা গল্প ও কবিতাও। এই ধরনের অভ্যুত্থান তো আগেও হয়েছে। সেই অভ্যুত্থান বা আমাদের মুক্তির ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন এদের সঙ্গে তাদেরও নাম যুক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই আবু সাইদ অবশ্যই নূর হোসেনের মতোই একটি ঘটনা। মুগ্ধ কিংবা এরা কিন্তু এই কাতারের সেই হিসেবেই কন্টেন্ট হিসেবে আনার চেষ্টা করা হয়েছে। সঠিক ইতিহাস তুলে ধরার কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। কোনো ব্যক্তিকে প্রাধান্য বড় করে বা ছোট করে পাঠ্যপুস্তকের কন্টেন্ট হওয়াটা ঠিক নয়। যার যে যতটুকু অবদান সেটাই হবে। আমরা পাঠ্যপুস্তককে কখনোই কোনো রাজনৈতিক প্রচারণার কোনো বস্তুতে পরিণত করতে চাই না। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে না পারলে পিছিয়ে পড়তে হবে। এই প্রকৃত সত্যটা কিন্তু বিগত ১৬ বছর আসলে শিক্ষার্থীদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। সকলের অবদানকেই স্বীকার করাটা আমি যুক্তিযুক্ত মনে করি। আমি কোনোভাবেই এটা রাজনৈতিক অতিরঞ্জন হিসেবে দেখতে চাই না। তাহলে শিক্ষা ব্যবস্থার আবারও ক্ষতি হবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আবারও ক্ষতি ডেকে আনবে। এবার ১৪১টি বই পরিমার্জন করেছে সরকার। বইয়ে যুক্ত হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানের গ্রাফিতিও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করতে রবিবার রাতে তার সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় গণতন্ত্রের পক্ষে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন বেগম খালেদা জিয়া। সাক্ষাৎ শেষে দেশবাসীর কাছে নেত্রীর দ্রুত সুস্থতার কামনা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে ৭ বছর পর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে বেগম খালেদা জিয়ার। ১১টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর ঘটনাকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্লেষকরা। তারা একে অর্থের অপচয় এবং নির্বাচন নিয়ে এক ধরনের বিলম্ব করা হিসেবে আখ্যা দিচ্ছেন। অবশ্য নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সরকার চাইলে যে কোনো সময় তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের জন্য ১১টি সংস্কার কমিশন গঠন করে। তবে আগে সংস্কার নাকি নির্বাচন, এই নিয়ে মতভেদ দেখা দেয় রাজনৈতিক মহলে। গত ৩ মাসে বিভিন্ন রাজনৈতিক দল, অংশীজন এবং নাগরিক সমাজের মতামত নিয়েছে সংস্কার কমিশনের সদস্যরা। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত। অবশ্য শুরু থেকে রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচন নিয়ে দ্রুত রোডম্যাপ দাবি করে আসছে। কেউ দল করবে এই জন্য তো নির্বাচনী প্রক্রিয়া বন্ধ থাকতে পারে না, কেউ দল করবে এই জন্য তো নির্বাচনের ডেট তো পিছিয়ে যেতে পারে না, তাই না? সুতরাং এই ব্যাপারে তো সবাই সজাগ আছে। সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোয় সে আলোচনা বিলম্বিত হতে পারে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। ঠিক যে দিনে যারা যে সংস্কারের সুপারিশমালা জমা দেওয়ার কথা সেই দিনই তারা দেবে, না হলে মানুষের বিশ্বাসভঙ্গ হয় এবং মানুষের ভেতরে সন্দেহ বাড়ে। এমনিতে আমাদের দেশে নানান রকম গুজব আছে, তার ভেতরে যদি মানুষের মনে একটু সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানুষ হতাশ হবে। এই সময় বাড়িয়ে দেওয়ার কারণে জনগণের করের অর্থের খরচের পরিমাণটাও কিন্তু বাড়বে। এই বিপুল পরিমাণ এফোর্ট
অর্থ ম্যান পাওয়ার খরচ করে শেষ পর্যন্ত যেই সুপারিশগুলো আসবে সেগুলো যদি আপনার পক্ষপাতদুষ্ট হয় এবং হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আবার এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে কোনো সময় সরকারকে সুপারিশ জমা দিতে প্রস্তুত। আমাদের 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, সরকার যখনই চায় তখনই আমরা দেব। আমরা তো সরকার যেহেতু সময় বাড়িয়েছে তাই আমাদের পরিচালিত করার সুযোগ হচ্ছে। অবশ্য সময় বাড়ানোয় আরও বিচার বিশ্লেষণের সময় পাওয়া গেছে বলে মন্তব্য তার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির 5 দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ। সোমবার থেকে 12ই জানুয়ারি পর্যন্ত 6 দিন সারা দেশে গণসংযোগ করবেন সংগঠন দুটির নেতারা। জুলাই ঘোষণাপত্রের দাবিতে যৌথভাবে লিফলেট বিতরণ করা হবে। এছাড়াও জনমত গড়তে থাকছে গণসমাবেশ এবং জনসংযোগ। শনিবার যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়, যেখানে 15ই জানুয়ারির মধ্যে সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করা হয়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের 1911টি মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রাতে নগরের কোতোয়ালী থানায় পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুইয়া সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করা হয়, মহানগর দায়রা জজ আদালতের 1911টি মামলার নথি গায়েব হয়ে গেছে। মহানগর পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো রাখা ছিল এসব নথি। পরে জায়গা না হওয়ায় নথিগুলো আদালতের বারান্দায় রাখা হয়েছিল। গত 13ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে আদালতের অবকাশকালীন সময়ে মামলার এসব নথি উধাও হয়। এখানে আমি যখন জয়েন করার পরে এখানে দেখলাম যে কিছু পরিত্যক্ত নথি পড়ে আছে এবং এগুলো আমি দেখেছি, এগুলো রক্ষণাবেক্ষণের চেষ্টা করেছি, কোথাও নেই। কিন্তু এই যে অবকাশকালীন যে বন্ধ গেছে, বন্ধ থেকে এসে দেখলাম যে এগুলো এখানে নেই। আমি খোঁজ নিয়ে এগুলো কোনো খোঁজ পেলাম না, আমি একটা জিডি করেছি। বিশ্বের 123 নগরীর মধ্যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের সকালে বায়ু দূষণের শীর্ষে ঢাকার অবস্থান। আজ ঢাকার সকাল 8টায় এয়ার কিউ এয়ারের মান সূচকে ঢাকার বায়ুর মান 252। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। গতকাল রবিবার সকালে ঢাকার বায়ুর মান ছিল 452, পরে তা আরও বেড়েছিল। বায়ুর মান 300 এর বেশি হলেই তাকে দুর্যোগপূর্ণ বলে মনে করা হয়। গতকাল ঢাকার সবচেয়ে দূষিত 10টি স্থানের প্রতিটির মানই ছিল দুর্যোগপূর্ণ। এর মধ্যে গুলশানের 2টি স্থানের স্কোর ছিল 700 এর উপরে। বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। গত ডিসেম্বর মাসের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। ঢাকার পর বায়ু দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। শৈত্যপ্রবাহ কমে কিছুটা তাপমাত্রা বাড়ায় উত্তরাঞ্চলের জনজীবনে স্বস্তির ছাপ। পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কাটতে শুরু করেছে, তবে আগামী বৃহস্পতিবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাবনায় ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মেলে, স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। চুয়াডাঙ্গায় রাতভর বৃষ্টির মতো ঝরেছে শিশির। শীতের তীব্রতায় মানুষের কাজের গতি কমে গেছে। সময় গড়াতেই বাড়তে শুরু করে তাপমাত্রা। স্বস্তি ফিরেছে জনজীবনে, তবে পৌষের শেষ ভাগে সন্ধ্যা নামতেই বাড়ছে শীতের তীব্রতা। এদিকে ঘন কুয়াশায় 3 ঘন্টা বন্ধ থাকার পর আরিচা কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নেত্রকোনায় 2 ভাইয়ের দ্বন্দ্বে সেচ লাইন বন্ধে ব্যাহত হচ্ছে কয়েকশো হেক্টর জমির বোরো ধানের আবাদ। মূলত পুরনো লাইন বন্ধ করে নতুন সংযোগ দেওয়াকে কেন্দ্র করে এই জটিলতার তৈরি। এর পেছনে নানা অনিয়মের অভিযোগ কলমাকান্দা উপজেলা সেচ কমিটির বিরুদ্ধে। তবে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নেত্রকোনায় এখন পুরোদমে চলছে বোরো ধানের আবাদ, কিন্তু কলমাকান্দার নাজিরপুরের ঘুনিয়ারগাঁও গ্রামে কালামিয়া ও জালাল মিয়া নামের 2 ভাইয়ের সেচ লাইনের মালিকানা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। ফলে গত 1 মাস ধরে বন্ধ বিদ্যুৎ সংযোগ।
এতে একমাত্র ফসল রোপণে সময় পেরিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে শতাধিক কৃষক পরিবারের। স্থানীয়রা জানান ২০ বছর আগে জায়গা জমি বিক্রি করে ছোট ভাই কালামিয়া ঢাকায় চলে গেলেও তার সেচ লাইনটি পরিচালনা করছিলেন বড় ভাই জালাল মিয়া। তবে কালামিয়া গ্রামে ফিরে সেচ লাইনে ভাগ চাওয়ায় দেখা দেয় দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে কৃষকের অনুরোধে নতুন সেচ মেশিন স্থাপন করেন কালামিয়া। অবশ্য উপজেলা সেচ কমিটির আদেশে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। আমি যে সময় থেকে বুঝি সেই সময় থেকে কালামিয়ার লাইনটা এখনো জানি কালামিয়ার লাইনটা দুর্নীতির খাতিরে লাইনটা বর্তমান স্থগিত আছে। এই যে লাইন সংযোগ হয়েছে, পানিও যদি নিমুছে উড়ার পরে বা এইটারে যে কলমাকান্দা এই যে চালাচালি করিয়া আবার এই লাইনটা কাটাইছে। এই লাইনটা নিয়ে অনেক কিছু হইতেছে কলমাকান্দা টিউনো অফিসে। অভিযোগ উঠেছে অনৈতিক লেনদেন হওয়ায় সরেজমিন তদন্ত না করেই এমনটি করেছে উপজেলা সেচ কমিটি। ওনারা টাকা খাওয়ায়া টিউনের টাকা খাওয়াচ্ছে, বিদ্যুৎ অফিসে ময়মনসিংহ অফিসে খাওয়ায়া ওনার সব জায়গা বন্ধ করে রাখছে। আমার লাইনটা বৈধ লাইন, আমার কাছে একটা টাকা পাইব না। আমি করছি কি 880 টাকা দিয়া জমা দেয়া, এই পরে আমি এই লাইনটা লামাইলে পরে এরা করছে কি গিয়া হেন গিয়া অভিযোগ করিয়া পরে লাইনটা আমার কাটাইছে 4বারে। তবে অভিযোগ অস্বীকার করে নিয়ম অনুযায়ী সংযোগ দেওয়ার ব্যাপারে কার্যক্রম চলছে বলে জানায় সেচ কমিটি। জমির মালিক এবং এত 20 বছর যাবত তারা পরিচালনা করেছে সেচ, তারা সবাই আসলে এটার বিপক্ষে কালামিয়ার বিপক্ষেই সাক্ষী দিয়ে গেছে। তাই আপাতত আমাদের এটা স্থগিত আছে। তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে সেই ক্ষেত্রে বিষয়টা বিবেচ্য। আইন সিদ্ধান্ত তার বিপক্ষে গেলেই তার অভিযোগ যে কার্যকর হবে এই বিষয়টা আমি মনে করি না। এদিকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সেচ লাইনটির পুরনো মালিক কালামিয়া। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমি একটু তদন্ত করাই দেখব, এটা খুবই দ্রুত নিষ্পত্তি করব। যদি ওনারা 20 বছর ধরে করছে আজকে করতে পারবে না এরকম হওয়ার কিন্তু কোনো কারণ নেই, যদি এখানে কোনো গ্যাপ না থাকে। শুধু আশ্বাস নয়, দ্রুত বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ ব্যবস্থা সচল করার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্সের মিশনটা রংপুরের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে এই ম্যাচেই জয়ের গল্প লিখতে চায় সিলেট। অন্যদিকে টুর্নামেন্টের ছন্দে থাকা রংপুর এখানেও অব্যাহত রাখতে চায় জয়ের ধারা। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। টিম বাস থেকেই হাস্যোজ্জ্বল মুখে নেমে এলেন সিলেট স্ট্রাইকার্সের রনি তালুকদার আলামিনরা। নিজের ঘরের মাঠে খেলা বলে কথা। মিরপুরে হারের তিক্ত স্বাদ পেলেও সিলেটে আক্ষেপ ঘোচানোর অপেক্ষা। সিলেটে ম্যাচ হলেই গ্যালারি থাকে কানায় কানায় পূর্ণ। হোম সাপোর্টাররাও অপেক্ষায় থাকেন সিলেটের জয় দেখার জন্য। তাই তাদের হতাশ করতে চান না সিলেট পেস বোলিং কোচ ডলার মাহমুদও। ভালো দিক যে আমরা হোমে খেলছি, তো সেই দিক দিয়ে হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে। হোপফুলি আমরা যে কাজটা আমাদের করা দরকার, প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো উইনিং ফেজে ফিরে যাব। অন্যদিকে গ্লোবাল সুপার লিগ জয় করা রংপুর বিপিএলও করছে উড়ন্ত পারফরমেন্স। 3 ম্যাচের 3টাতেই জয়। সিলেটেও এই ধারা অব্যাহত রাখতে মরিয়া তারা। আমরা একটা লক্ষ্যে আগাচ্ছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ইনশাল্লাহ। সো ওইভাবে আর কি দল হিসেবে যেভাবে আমরা প্র্যাকটিস এবং যেভাবে আমাদের শিডিউল চলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, চেষ্টা করবো যাতে ভালো কিছু করা। তবে হোম টিমের বিপক্ষে জয় একেবারে সহজ হবে না সেটাও জানে রংপুর। তাই মাঠের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি সেটা সময়ের কাছেই তোলা থাক। মিরপুরে হারের মুখ দেখলেও সিলেট স্ট্রাইকার্স জয়ের গল্পটা হয়তো তুলে রেখেছে ঘরের মাঠের জন্য। তবে প্রতিপক্ষ যেহেতু রংপুর রাইডার্স, তাই একেবারে নির্ভরও থাকা যাচ্ছে না। ম্যাচ জিততে হলে হোম অ্যাডভান্টেজের পাশাপাশি মাঠের খেলাতেও দিতে হবে সেরাটা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট। বিপিএল এর সিলেট পর্বের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। বিপিএল 2025-এর এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বরিশাল এবং রাজশাহী। এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 1 ম্যাচে জয় আর 1 ম্যাচ হেরেছে ফরচুন বরিশাল, যাতে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে এখন বরিশাল। এছাড়া বরিশাল দলে আছেন তামিম ইকবাল, শাহিন শাহ আফ্রিদি, মাহমুদুল্লাহর মতো তারকারা। যদিও প্রথম 2 ম্যাচে কোনো উইকেট পাননি পাক তারকা। এই ম্যাচে নিজের চেনা ছন্দে ফিরতে মুখিয়ে আছেন আফ্রিদি। অন্যদিকে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 2 ম্যাচে হার আর 1 ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের 5ম এখন দুর্বার রাজশাহী। তাই বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচের হারের তিক্ততা ভুলে সিলেটে বরিশালের বিপক্ষে জয় তুলে নিতে চায় দুর্বার রাজশাহী। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।